নমস্কার। অডিও স্টোরি স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ অডিও স্টোরি স্টেশনে আপনারা শুনবেন আমাদেরই এক বন্ধু দোলন মুখার্জির লেখা গল্প করাল বিনতি। দোলন মুখার্জি বয়সে যদিও খুবই ছোট, কলেজ পড়ুয়া, কিন্তু তার লেখার হাত রীতিমতো পরিণত। যথেষ্ট ম্যাচিওরড তার লেখা, তার ভাবনা চিন্তা, তার সৃজনশীলতা। দোলন নিয়মিত ভূতান্বেষী, ভূতভূতুম বা বিভীষিকার হাতছানির মতো পেজে লেখালেখি করে থাকেন এবং স্বাভাবিকভাবে গল্পটা শুনলেই আপনারা বুঝবেন তার লেখা গল্প কতটা সাবলীল এবং রীতিমতো ভয় জাগানো। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা শুনে নিই আজকের গল্প দোলন মুখার্জির লেখা করাল বিনতি। অডিও স্টোরি স্টেশনের পক্ষ থেকে দোলনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। জমিদার হীরাকান্ত চৌধুরীর বাড়িতে আজ সাজো সাজো রব। গুরুদেব শারদাচরণ এসেছেন। তার আতিথ্যে কোনো রকম ত্রুটি থাকা চলবে না। ভয়ানক রগচটা মানুষ এই গুরুদেব। ক্রোধান্বিত হলে ভয়ঙ্কর সব অভিশাপ দেন। তাই সবাই ওনাকে ভক্তির থেকে ভয়টা একটু বেশি করে। গুরুদেব দীর্ঘ 8 বছর বারাণসীতে থাকার পর তার এই অন্যতম প্রিয় শিষ্যটির বাড়ি বেড়াতে এসেছেন। মানভূম এলাকার একটি প্রত্যন্ত গ্রাম এই লালমাটি। তবে জমিদার মশাইয়ের ছোট ছেলে মহিরাজ একটু শহুরে ঘেঁষা। ওর আদব কায়দাতেও শহুরে ধাঁচ এসেছে, শৌখিনতাও একটু আদ্র বিদ্যমান। ওর পত্নী তন্দ্রা দেবীও একটু আধুনিক মনস্কা। ওর বাবা পাটনার একজন নামকরা বাঙালি উকিল ছিলেন। জমিদার পত্নী হেমনলিনী দেবী ধর্মভীরু ধরনের। উনিও গুরুদেব শারদাচরণকে খুব ভয় পান ও সমীহ করে চলেন। সন্ধ্যাবেলায় গুরুদেব আহ্নিক করবেন। রাবড়ি, লুচি ও মিষ্টান্নের ভরপুর আয়োজন করা হয়েছে। বড় বউ স্বর্ণলতা শাশুড়ির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। শাশুড়ি ও 2 বৌমা মিলে খাবার দাবারগুলো গুরুদেবের ঘরে নিয়ে গেল। লাল রক্তবস্ত্র পরনে, চোখ দুটিও টকটকে লাল গুরুদেবের। নিঃশব্দে খাওয়া শুরু করলেন তিনি। 3 শাশুড়ি বউ চুপ করে পাশে দাঁড়িয়ে থাকল। খাওয়া দাওয়া হয়ে গেলে গুরুদেব উচ্ছিষ্ট রাবড়ি তন্দ্রাকে খেতে বললেন। তন্দ্রা মনে মনে ক্ষোভে ফেটে পড়ল। ওই উচ্ছিষ্ট রাবড়ি তাকে খেতে হবে? ও কিছুতেই খাবে না। সে কৌশলে রাবড়ির বাটি হাতে নেওয়ার সময় সেটা ইচ্ছে করেই গুরুদেবের পায়ে ফেলে দিল। গুরুদেব তৎক্ষণাৎ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কি, তোর এত বড় সাহস! আমার উচ্ছিষ্ট অবহেলায় মাটিতে ফেলে দিলি? জানিস তোর শ্বশুর আমার উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে খায়? ক্ষমা করবেন গুরুদেব, আমার ভুল হয়ে গেছে। তবুও গুরুদেব কোনো মতেই মানলেন না। তিনি ক্ষোভে পেটে পড়ে বলতে লাগলেন, ওই উচ্ছিষ্ট রাবড়ি আমার পায়ের যতগুলো আঙুলে পড়েছে ঠিক ততগুলো প্রজন্ম পরে তোদের আর কোনো উত্তরসূরি থাকবে না। বংশ বিলোপ হবে তোদের। করাল বিনতির নামে আমি এই অভিশাপ তোদের দিলাম। হেমনলিনী দেবী গুরুদেবের পায়ের কাছে সাষ্টাঙ্গে পড়ে কাঁদতে লাগলেন। এত বড় কঠোর অভিশাপ দেবেন না গুরুদেব। ও ছেলে মানুষ, ওকে ক্ষমা করে দিন। অভিশাপ যখন আমি দিয়েছি তখন সেটা ফলবেই। তবে এই অভিশাপ থেকে তোদের বংশ তখনই মুক্ত হবে যখন একসাথে অন্তত 100 জন তোদের কোনো বংশধরকে আশীর্বাদ করবে। গুরুদেব সেই রাত্রেই জমিদার বাড়ি ত্যাগ করলেন, কিন্তু সেখানে রেখে গেলেন তার আরাধ্যা ভৌতিক দেবী করাল বিনতিকে। ঘটনার 3 দিন পর পরিবারের বড় বউ স্বর্ণলতা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তুলসীতলা থেকে ঘরে ঢুকছেন। হঠাৎ তার মনে হলো তার পিছন পিছনে যেন কেউ আসছে। পিছন ফিরে তাকাতে সে কাউকে দেখতে পেল না,
কিন্তু সামনে কার যেন একটা দীর্ঘশ্বাসে তার হাতের প্রদীপখানা নিভে গেল। তার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম স্রোত নেমে গেল। দুপা এগোতেই মনে হলো তাকে কেউ যেন আষ্টে পৃষ্ঠে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছে, আর সেই হাতগুলো যেন বরফের মতো জমাট বাঁধা শক্ত আর ঠান্ডা। ভয় তার মুখ দিয়ে একটা গোঙানির মতো আওয়াজ বের হলো শুধু। স্বর্ণলতার হাতের প্রদীপটা কখন যেন পড়ে গেছে, তার হুঁশই নেই। সে প্রাণপণে ওই হিমশীতল হাতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে লাগলো। একটা এলোমেলো ঠান্ডা হাওয়া যেন তার চারিপাশে ঘুরে বেড়াতে লাগলো। এমন সময় গোপীনাথ মন্দিরের সন্ধ্যা আরতির ধ্বনি হাওয়ায় ভেসে এলো। কাঁসর ঘণ্টার সহযোগে গোপীনাথের আরতি হচ্ছে। সে আওয়াজ যতই জোরালো হতে লাগলো ততই ওই হাতের বাঁধন আলগা হতে লাগলো। আলগা হতে হতে একসময় বন্ধন মুক্ত হয়ে গেল। সম্বিত ফিরল হেমনলিনীর গলার আওয়াজে। কি হলো বৌমা, কতক্ষণ সময় লাগে সন্ধ্যা প্রদীপ দেখাতে? মা, বলে প্রায় কেঁদে ফেলে স্বর্ণলতা। হো কি হয়েছে বৌমা, তুমি কাঁদছ কেন? তোমার তোমার হাতে প্রদীপ নিভে গেছে কেন? কি অলক্ষণে কাণ্ড! বলেই ডুকরে ওঠেন তিনি। দুজনেই সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ঘরে গিয়ে প্রবেশ করল। তাদের অগোচরে একটা কালো ছায়াও তাদের অনুসরণ করল। ঘরে তখন বিশ্রাম নিচ্ছিলেন জমিদার হীরাকান্ত। তিনি গুরুদেবের চলে যাওয়ার পর থেকে খুব মনোকষ্টে আছেন। গিন্নি বড় বৌমাকে টানতে টানতে নিয়ে এলেন সেখানে। স্বর্ণলতার সমস্ত ঘটনা আগাগোড়া তার শ্বশুর শাশুড়িকে বললেন। শুনে তার শাশুড়ির 2 চোখ বিস্ফারিত হয়ে রইল, আর তার শ্বশুরমশাই সব শুনে গম্ভীর হয়ে গেলেন। তন্দ্রা বারবার ঘুরিয়ে ফিরিয়ে মূর্তিটাকে দেখছিল। আগাগোড়া গেরুয়া সিঁদুর লেপা মূর্তি। গুরুদেব চলে যাওয়ার পর ও ওই ঘরটা পরিষ্কার করছিল, তখনই পেয়েছে, কিন্তু কাউকে কিছু বলেনি। মূর্তিটা একটু অদ্ভুত ধরনের, কোনো দেবীর তো নয় বলেই মনে হচ্ছে। মূর্তিটার কপালের কাছে সিঁদুরটা মুছে দিতেই দেখল মূর্তির কপালে 3টে কালো টিপ খোদাই করা আছে। আর সবচেয়ে অদ্ভুত ওর হাতগুলো। বাইরে কারো পায়ের আওয়াজ শুনল। সে তাড়াতাড়ি আলমারির মধ্যে মূর্তিটাকে চট করে লুকিয়ে ফেলল। গুনগুন করে গান ভাজতে ভাজতে মহিরাজ ঘরে ঢুকল। কপট অভিমান দেখিয়ে তন্দ্রা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। কি হলো তন্দ্রা, আমি চলে যাব বলে মন খারাপ হয়েছে তোমার? কি করব বলো, কলেজে অধ্যাপনার চাকরি তো আমি করতে চেয়েছিলাম, তোমারও তো তাই ইচ্ছে ছিল, কিন্তু বাবা রাগারাগি করছিলেন যে খুব। তোমরা একটু বোঝাও বাবাকে, এসব জমিদারি দেখে এখানে পড়ে থাকলেই কি হবে? আমার নিজের কোনো পরিচয় নেই। বাড়ির দাসী পরিবালা স্বর্ণলতার ছেলে অদ্বৈতকে কোলে করে নিয়ে ছাদে ছিল। খোকার শরীর ভালো নেই কাল থেকে, কেবল কান্নাকাটি করে যাচ্ছে। ছাদের থেকে নিচে বাড়ির পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে সেদিকে আঙুল দেখিয়ে খোকা ওকে দেখাচ্ছিল। পরিবালা সবিস্ময় দেখল পুকুরে একটা নারী মূর্তি বারবার ডুব দিচ্ছে আর উঠছে। অন্ধকার হয়ে গেছিল, তাই পরিবালা ওকে নিয়ে তাড়াতাড়ি নিচে নামার উপক্রম করল। দোতলা থেকে নামার সময় সিঁড়িতে ওর ঠিক সামনের 2টো ধাপের ব্যবধানে ওর আগে আগে একটা নারী মূর্তি নামছে না। ওর দিকে পিছন ফিরে থাকার জন্য বোঝা যাচ্ছে না ঠিক। খোলা চুল, ছোট বৌদিমণি নাকি? ও বলে উঠল, ও ছোট বৌদিমণি, কিন্তু কোনো উত্তর পেল না। ওই নারী মূর্তি কিন্তু কোনো উত্তর দিল না, একই রকমভাবে সিঁড়ি দিয়ে নামতে লাগলো।
হঠাৎ পরিবালার চোখ গেল সিঁড়ির রেলিংয়ে রাখা ওই নারী মূর্তির হাতের দিকে। দেখে আতঙ্কে ওর চোখ বিস্ফারিত হয়ে উঠল। হাতের আঙুলের জায়গায় তীক্ষ্ণ নখ। খোকাও কি বুঝল কি জানি, হঠাৎ তারস্বরে চিৎকার জুড়ে দিল। এইবার ওই নারী মূর্তি ওদের দিকে পিছন ফিরে তাকালো। উফ, কি ভয়ঙ্কর চাহনি! চোখের মনি প্রায় নেই বললেই চলে। আর নিজেকে সামলাতে পারল না পরিবালা, আর্তনাদ করে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তেও দেখল মূর্তির দুটো হাত খোকার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। পরিবালার চিৎকারে বাড়ির সদস্যরা সকলে ছুটে এলো। স্বর্ণলতা দেখল খোকা একদিকে বসে গলায় হাত দিয়ে কাঁদছে। সে তাড়াতাড়ি খোকাকে কোলে তুলে নিল। পরি, পরি, কি হয়েছে? অমনভাবে চেঁচিয়ে উঠলে কেন? একটু জল নিয়ে এসো তো বড় বৌমা। চোখে মুখে জলের ছিটে দিতে জ্ঞান ফিরে আসে পরিবালার। সে কেঁদে ফেলে। ধাতস্থ হবার পর পুরো ঘটনাটাই জানায়। মহারাজ এসব কিছু মানে না। রাতে তন্দ্রার কাছে সব কিছু শুনে বলে, পরি কি দেখতে কি দেখেছে, ছাড়ো তোর কথা। রাত্রি গভীর হয়। চৌধুরী বাড়ির ছাদে ওই পিশাচিনী সবার অলক্ষ্যে শূন্যে ভেসে বেড়াতে থাকে, সকলের অগোচরে। শারদাচরণ দীর্ঘ 9 বছর সাধনা করে তাকে জাগিয়েছে। তার প্রধান কাজ হলো তার 4 প্রজন্ম পর এদের বংশকে ধ্বংস করা। সেদিন শারদাচরণের পায়ের 4টে আঙুলে ওই রাবড়ি পড়েছিল। পরদিন খোকাকে স্নান করানোর সময় পরিবালা দেখল খোকার গলায় কিসের যেন একটা আঁচড়ের দাগ। সে স্বর্ণলতাকে ডেকে এনে দেখালো। দেখো বৌদিমণি, আমি নাকি মিছে কথা কই, তাহলে এটা কি? স্বর্ণলতা খোকার গলায় আঁচড়ের দাগটা দেখে চমকে উঠল। এই সমস্ত অমঙ্গলজনক ঘটনা বারবার ঘটতে থাকায় হীরাকান্ত অন্যত্র বসবাসের জন্য চলে যাবেন বলে ঠিক করলেন। মাঘ মাসে একদিন ভালো দিন দেখে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। সব কিছু হচ্ছে ওই মূর্তিটার জন্য, তন্দ্রা মনে মনে ভাবতে লাগলো। তার আজকাল কিচ্ছু ভালো লাগে না। মহিরাজ অধ্যাপনার চাকরি নিয়ে চলে গেছে বাড়ির সকলের একরকম অমতেই। যাওয়ার আগের দিন তন্দ্রা মূর্তিটাকে কাগজে মুড়ে সিঁড়িঘরের কাছে রেখে দিল। যাওয়ার দিন গাড়িতে জিনিসপত্র তোলার সময় হীরাকান্ত নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে লাগলেন। যদিও এ বাড়ি ছেড়ে যেতে তার মন চাইছিল না। পরিবালা আর ওর স্বামী গোপেনকে এ বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি দিলেন। কিন্তু কেউ জানল না কর্মচারীদের ভুলে কাগজের মোড়ানো মূর্তিটাও গাড়ির পিছনে অন্যান্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সাথেই চলতে লাগলো। ইস, ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। নিচে ডাইনিংয়ে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে। মহামারীর কারণে কলেজের হস্টেলে ছুটি হয়ে গেছে। যেদিন থেকে বাড়ি এসেছে সেদিন থেকে সুহার্তর ঘুম যেন দ্বিগুণ বেড়ে গেছে। তৈরি হয়েও নিচে যাওয়ার সময় দাঁড়িয়ে শুনল পাশের ঘর থেকে ছোট দাদুর চর্চিত গলায় আবৃত্তি। ওই যে রাত্রি বহিছে যমুনা তীরে, ওই যে এসেছে আমাদের শ্যামরাই, ওই শুনছ না ভাঙা মন্দিরে বসে প্রেমগান গাইছেন আমাদের মীরাবাই। অতই সহজ আমাদের মেরে ফেলা, আমাদের পায়ে রাত্রি চক্র ঘোরে। আমরা এসেছি মহাভারতের পর, আমরা এসেছি দেশ কাল পার করি। সুহার্তের মনটা সকাল সকাল খুব ভালো হয়ে গেল। আনমনেই একটু হেসে ফেলল। গত বছর নভেম্বরে ছোটদিদা হঠাৎ করে মারা যাবার পর থেকে ছোটদাদু কেমন যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন কিছুদিন। এখন আবার মনে হচ্ছে একটু আগের মতোই হচ্ছেন। সুহার্ত দেখেছে রোজ ছোটদিদার ফটোর সামনে গিয়ে বিড়বিড় করে নিজের মনেই ছোটদাদু কি যেন বলেন। সেদিন একটু কান পেতে শোনার চেষ্টা করছিল, কিন্তু শুধু তন্দ্রা তন্দ্রা ছাড়া আর কিছুই শুনতে পায়নি।
নিচে সবাই ওর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। তার উপর পোষ্যদের আবদার তো ছিলই। সব মিলিয়ে 6টা কুকুর আছে ওর, অ্যালসেশিয়ান আর পাগ। ভুডু তো একেবারে ঝাঁপিয়ে পড়ল ও যেতে না যেতে। মা, এগুলো কি দিয়েছ? এত মিষ্টি! এগুলো আমি খেতে পারবো না, ওঠাও সব। সব পারবি, এখন থেকে আবার ডায়েট কন্ট্রোল কি রে? এই তো সবে 20-21 বয়স। কথাটা এলো ছোট কাম্মার কাছ থেকে, ছোট দাদুর পুত্রবধূ নন্দিনী। পেশা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে। ওদের তো মহামারী টহামারি কিচ্ছু নেই, রোজই ডিউটি। একসাথে খেতে বসেছিল ওরা। জকি যখন তখন দৌড়ে পালায় আর বাগানের স্টোর রুমটার দিকে চলে যায়। আজও দুপুরবেলা পালিয়েছিল, আর মুখে করে কি একটা যেন পুতুলের মতো জিনিস নিয়ে এসে গাড়ি বারান্দাটার কাছে রেখে দিয়েছে। বলতো রুরু, আমাদের এই জায়গাটার নাম আসানসোল হলো কেন? রুরু সুহার্তর খুড়তুতো ভাই, ক্লাস 9-এ পড়ে। দেখ দাদা ভাই, তোর ল্যাপটপে একটু চেয়েছি বলে তুই আমাকে কঠিন কঠিন প্রশ্ন করবি? আরে কোথায় কঠিন প্রশ্ন, আমি জানি না। আচ্ছা শোন, আসানসোল কথাটা আঁচলতল বা আসনতল কথাটা থেকে এসেছে। মায়ের আঁচলতল। এখানে দেবীমা কল্যাণেশ্বরী আছেন না মাইথনে, সেই অনুসারে এই নামটা হয়েছে। কে বলেছে তোকে এইসব? নিশ্চয়ই দাদু। আর তুই আজকেও ল্যাপটপ পাবি না। পমি হঠাৎ কুঁই কুঁই করে লেজ নাড়তে নাড়তে বিছানার উপর উঠে কোণার দিকে যেন সিটিয়ে গেল। অদ্ভুত আচরণ তো, ভয় টয় পেল কিনা কি জানি। সুহার্ত ভাবতে লাগলো। আসানসোলের কল্যাণনগরে এই বাড়িটা সুহার্তর প্রপিতামহ অনেকদিন আগেই কিনেছিলেন। প্রকাণ্ড দোতলা বাড়ি, বেশ আভিজাত্যের ছোঁয়া আছে। সবার অলক্ষ্যে দোতলার ব্যালকনির কাছে সেদিন একটা অংশে ফাটল দেখা দিল, কিন্তু বিগত কয়েকদিনে কোনো ভূমিকম্প কোথাও হয়নি। বহুদিন পর আজ লোডশেডিং হয়েছে। সুহার্ত সন্ধেবেলা একটু বাজারের দিকে ঘুরতে গিয়েছিল। এসে দোতলার নিজের রুমে ঢোকার সময় থমকে দাঁড়ালো। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে না, কি যেন খটাখট শব্দ করে ল্যাপটপ চালাচ্ছে। রুরু নয় তো? আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকে দেখল চেয়ারে একজন মহিলা দরজার দিকে পিছন ফিরে ল্যাপটপ চালাচ্ছে। অস্বাভাবিক বেশি রকমের খটখট শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ কাঠের আঙুলে ল্যাপটপটা চালাচ্ছে। ও আস্তে করে ডাকলো, ছোট কাম্মা। কোনো উত্তর নেই। জুডো কখন পায়ে পায়ে তার পিছু পিছু এই ঘরে এসেছে, সে টেরও পায়নি। জুডো অতর্কিতে ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়তেই ওই মহিলা উঠে দাঁড়িয়েছে। আরে কে এই মহিলা? এখানেই বা এলো কি করে? দরজা তো বাইরে থেকে বন্ধই ছিল। ধীরে ধীরে ওই মহিলা তার কাছে এসে দাঁড়িয়েছে। চোখের নিমেষে যেন হঠাৎ আবার হাওয়ায় মিলিয়েও গেল। এইবার সুহার্তর একটু ভয় ভয় করতে লাগলো। আরও শুনল একটা রক্ত জল করা অট্টহাসি। তার সাথে কে যেন বলে উঠল, হীরাকান্ত, তোর বংশের এবার ধ্বংস হবার সময় এসে গেছে, কেউ বাঁচাতে পারবে না তোকে। প্রচণ্ড ভয় পেয়ে যায় সুহার্ত। ততক্ষণে কারেন্টও চলে এসেছে। অট্টহাসি অনুসরণ করে সিলিংয়ের দিকে ওর চোখটা চলে যায়। ও দেখল ওই মহিলা সিলিংয়ে উল্টোভাবে হাঁটছে, আর তার চুলগুলো মেঝে পর্যন্ত ঝুলে আছে। কি ভয়ঙ্কর চেহারা! নেমে আসা চুলের ফাঁক দিয়ে কপালটা দেখতে পেল, যেন খোদাই করে 3টে বড় বড় কালো টিপ আঁকা আছে।
ওই দৃশ্য দেখে সুহার্ত আতঙ্কে দিশেহারা হয়ে ঘর থেকে দৌড়ে বার হবার চেষ্টা করলো, কিন্তু তার মনে হলো তার পাগুলো যেন কে ঘরের মেঝের সাথে আটকে রেখেছে। আস্তে আস্তে ওই পিশাচিনী সুহার্তর দিকেই এগিয়ে আসছে। হাতের 5 আঙুলের জায়গায় 5টা তীক্ষ্ণ নখ, আর কয়েক পায়ের ব্যবধান। হঠাৎ সুহার্তর মনে হলো ওর পাশে কেউ যেন এসে দাঁড়িয়েছে, যেন তাকে সাহায্য করার জন্যই ও এসেছে। মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে একটা আলোড়ন অনুভব করলো। ওই পিশাচিনীকে কেউ যেন ঘর থেকে ঠেলে বার করে দিচ্ছে। তারপর হঠাৎই সব স্তব্ধ হয়ে গেল। ও দেখল এই সুযোগ, পালাতে হবে এখান থেকে। ছোটদাদুর ঘরের পাশ দিয়ে আসার সময় ও দেখল একটা নারী মূর্তি ছোটদাদুর ঘরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। অবয়বটা ওর খুব চেনা। ছোটবেলায় ওই স্নেহশীলার আদর কত যে খেয়েছে তা তো সুহার্ত এই জন্মে ভুলতে পারবে না কিছুতেই। তাহলে তাহলে কি ছোট দিদার আত্মাই তাকে আজ এই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে এসেছিল? রীতিমতো বিধ্বস্ত অবস্থায় সিঁড়ি দিয়ে নেমে এসে মায়ের ঘরে ঢুকল। রুমা দেবী টিভিতে সিরিয়াল দেখছিলেন। মা আস্তে করে ডাকল, হ্যাঁ বল, এ কি অবস্থা তোর? এরকম মুখ চোখ শুকিয়ে গেছে কেন? জ্বর টর বাঁধালি নাকি? দিনকাল ভালো নয়, বারবার বলি বাইরে অত ঘোরাফেরা করিস না। একবার ইনফেকশন হয়ে গেলে কি হবে? কাল থেকে বন্ধুদের নিয়ে ওসব সমাজ সেবা টেবা করে বেড়াতে হবে না তোকে। না না, সেসব কিছুই না। তাহলে কি? যা যা ঘটেছে সুহার্ত সব গড়গড় করে বলে গেল। রুমা দেবীর মনে একটা আশঙ্কার কালো মেঘ দেখা গেল। তার শাশুড়ির মুখেও তিনি এরকম ভয়ঙ্কর কাহিনী শুনেছিলেন পারিবারিক অভিশাপের কথাও। চিন্তিত হয়ে পড়েন রমা দেবী। বস্তির ছেলেগুলোর এই একটা বিশাল মজার ব্যাপার। যুগল খ্যাপা ওদের পাড়ায় এলে ওদের সেদিন মহা ফুর্তি। ওর পিছন পিছন ওকে খেপিয়ে নিয়ে বেড়ায়। পাশের গ্রামেই যুগলের বাড়ি। ওর বাবা বিখ্যাত তান্ত্রিক ছিলেন। বজ্রপাতে তার মৃত্যু হবার পর থেকে যুগল মানসিক ভারসাম্য হারায়। মা নেই ওর। সবাই বলা বলি করে ওর বাবা নাকি যে দেবীর আরাধনা করত তাকে ওর মায়ের বুক চিরে রক্ত নৈবেদ্য হিসাবে দিত। সবাই সব জেনেও কিছু প্রতিবাদ করার সাহস পেত না। যুগল যখন 2 বছরের তখন ওর মা মারা যায়, তাই বাবাই ছিল ওর কাছে সব কিছু। ওর বাবা মারা যাবার পর থেকে ও আকাশের দিকে মুখ করে আপন মনে হেঁটে যায়। কত ইট পাথরের ঠোক্করও না জানি খায়। কেউ যদি ওকে জিজ্ঞেস করে ওপরের দিকে তাকিয়ে ও কি খুঁজছে, তাহলে ওর সোজা সাপটা উত্তর, যে বজ্রটা বাবাকে তুলে নিয়ে গেছে সেটাকে খুঁজছি। আজও যুগল এখানে এসেছে। এখানে এলেও খেতে পায়। ভবঘুরে হলেও বস্তির অনেকেই ওকে মায়া করে। আচ্ছা, জিনিসপত্রগুলো তাহলে এবেলায় কিনে নিয়ে আসা যাক, কি বলিস সুহার্ত? রিকের কথায় যেন সম্বিত ফিরে পেল সুহার্ত। ওরা বসে আছে ওদের ছোট্ট ক্লাবঘর নীলাশাতে। ওরা সব বন্ধুরা মিলে একটা ফান্ড খুলেছে। এই লকডাউনে গরিব মানুষের সাহায্য করার জন্য যতটা সম্ভব করা যাচ্ছে। মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী, ওষুধ বিতরণ করা, এই সব আর কি। হ্যাঁ, তাহলে এবেলাই যাব, চল। তোর কি হয়েছে বলতো সুহার্ত? কেমন যেন আনমনা থাকছিস সারাক্ষণ। কি হয়েছে তোর? কই কিছু না তো, বলে এই প্রসঙ্গটা এড়িয়ে যায় সে। আগামীকাল রুরুর জন্মদিন। এবছর বাড়িতে লোকজন ডেকে খাওয়ানোর বদলে ও ঠিক করেছে এইসব গরিব মানুষদের জন্য পেট পুড়ে ভালো খাবার দাবারের আয়োজন করবে। সে কথাটা ক্লাবে বলতেই বন্ধুরা এক পায়ে খাড়া। হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে, দারুণ হবে। অবশ্যই খরচের একটা মোটা অংশ সুহার্ত বহন করছে। ও, রিক আর সুশান্তের সাথে বাজারে গেল জিনিসপত্র কেনাকাটা করতে। জুডোর দুপুর থেকে কোনো পাত্তা নেই। রুরু ওকে সারা বাগান খুঁজল, কিন্তু কোথাও পেল না। খুঁজতে খুঁজতে গাড়ি বারান্দার কাছে এসে দেখে জুডো
ভিতরে জুবুথুবু হয়ে বসে আছে। জুডো, বেরিয়ে আয় ওখান থেকে। যে জুডো তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে, সে আজ তার কথা শুনছে না, কেবল তার দিকে সমানে কুঁই কুঁই আওয়াজ করে যাচ্ছে তাকিয়ে। জুডোর এই অস্বাভাবিক আচরণ রুরুকে ভাবিয়ে তুলল। জুডোর সমানে কুঁই কুঁই করে চলেছে। এতক্ষণে রুরু লক্ষ্য করল জুডো ঠিক তার দিকে কিন্তু তাকিয়ে নেই, তাকিয়ে আছে তার পায়ের দিকে। হঠাৎ পায়ের দিকে নজর যেতেই রুরু দেখল তার পায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে দুটো হাত। হাতের মালিকও আস্তে আস্তে বার হয়েছে তাদের 4 চাকা গাড়িটা যেখানে রাখা আছে সেই গাড়ির তলা থেকে। কিন্তু এ তো শুধু একটা মাথাই বার হচ্ছে, চুল দিয়ে ভর্তি বেশ প্রকাণ্ড আকারের একটা মাথা। ধীরে ধীরে সেই মাথাটা তার দিকে মুখ তুলে চাইল। ওহ, কি বিভৎস চাহনি! চোখের মনি নেই, তার জায়গায় দুটো তীব্র নীল আলোর বিন্দু। আর কিছু ভাবতে পারল না রিরু। আতঙ্কে দিশেহারা হয়ে পিছন ফিরে দৌড় লাগালো। প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে। উফ, স্বস্তির নিঃশ্বাস ফেলে সে চোখটা খুলে হতভম্ব হয়ে গেল। কোথায় বাড়ি? সে তো এই গাড়ি বারান্দাতেই দাঁড়িয়ে আছে। তাহলে এতক্ষণ দৌড়ে ঘুরে ফিরে বাগানের এই গাড়ি বারান্দাতেই ফিরে এসেছে। ও স্পষ্ট দেখলো গাড়ি বারান্দার দরজাটা যেন আপনা আপনি ভিতর থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। অন্ধকারে ঢেকে যাচ্ছে গোটা ঘরটা। কেউ যেন ফোঁস ফোঁস করে খুব জোরে জোরে শ্বাস ফেলছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায় তার সর্বাঙ্গ কেঁপে উঠল। নিঃশ্বাসটা এবার তার ঘাড়ের একদম কাছে অনুভব করল রুরু। আগামীকাল ছেলেটার জন্মদিন। ওর জন্য কিছু কেনার আছে, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল নন্দিনী। স্কুটিটা মাঝপথে একটা মাঠের মতো আছে, সেখানে এসে একটু বিগড়ে গেল। এলোমেলো একটা ঝড় উঠেছে। কি সর্বনাশ! এবার কি হবে? হঠাৎ পিছন থেকে একটা খিকখিক হাসির আওয়াজে সে পিছন ফিরে তাকিয়ে দেখল একটা বয়স্ক লোক, পোশাক আশাক অবিন্যস্ত, মাথার চুলও অবিন্যস্ত। পাগল নাকি? লোকটা ওইভাবে হাসতে হাসতে বলল, ভয় পেয়েছ? ভয় পেয়েছ? চুপ চুপ, ওই দৌড় ঠেলা বাতাসে ভর করেই তো আমার বাবা আসে। হঠাৎ যেন বাতাসের গতিটা বেড়ে গিয়ে একটা হু হু করে বিকৃত আওয়াজ করতে লাগলো। যেন কেউ ক্রুদ্ধ গর্জনে সমস্ত কিছুকে আজ ভেঙে ফেলতে চাইছে, সব কিছু ধ্বংস করে ফেলতে চাইছে। এখান থেকে যে করেই হোক ওকে পালাতে হবে। স্কুটিটা ভাগ্যবশত স্টার্ট নিতেই ও প্রাণপণে স্কুটি চালিয়ে বাড়ির পথে রওনা হলো। নিঃশ্বাসটা ক্রমশই ঘাড়ের কাছে এগিয়ে আসছে। মাথায় কার যেন একটা শীতল হাতের স্পর্শ পেল রুরু। সে হাত যেন তাকে ভরসা দিচ্ছে, যেন বলতে চাইছে, এই তো আমি আছি, কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই বিকট মূর্তিটা এবার উঠে দাঁড়িয়ে রুরুর দিকে ক্রমশ অগ্রসর হতে লাগলো। রুরুর মনে হলো কেউ যেন তার চারপাশে একটা সাদা কুয়াশার বৃত্তের মধ্যে তাকে সুরক্ষিত করে রেখেছে। হঠাৎ যেন মন্ত্রবলে সমস্ত কিছু একসময় থেমেও গেল। কতক্ষণ ওইভাবে ছিল তার মনে নেই। সম্বিত ফিরল বাইরে, দরজায় সবার আওয়াজ শুনে। রুরু, রুরু, কি করছিস? দরজা খোল। রুরু এক ছুটে গিয়ে দরজা খুলে দেখে বাড়ির সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সে তার জেঠিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শরীর কেমন লাগছে? তুই যেতে পারবি তো? হ্যাঁ দাদা ভাই, খুব পারবো। কালকে তার সাথে ঘটে যাওয়া ওই ঘটনার পর আতঙ্কে রাত্রে রুরুর প্রচণ্ড জ্বর এসেছিল। আজ কিছুটা ভালো আছে। একে তো আজ ওর জন্মদিন, একটা শুভ দিন, তার উপর বস্তির সবাইকে খাওয়া দাওয়া করানো হবে। ওর তো ভেবেই খুব আনন্দ হচ্ছে। একদম অন্য রকমের জন্মদিন সেলিব্রেশন হবে আজ। ক্লাব ঘরের সামনের মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সবাই পংক্তি ভোজনে বসেছে। একটু দূরে একটা চেয়ারে বসে রুরু দেখছে। খুব
খুব ভালো লাগছে ওর, বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে। রিকদাদা আবার একটা ছোটখাটো মাইক এনে গানও বাজিয়েছে। সারি দিয়ে বসে কি সুন্দর সবাই খাবার খাচ্ছে। সব শুদ্ধ ৯৯ জন খেতে বসেছে। খাবার দাবারেরও বেশ ভালো আয়োজন হয়েছে। খেয়ে দিয়ে সবাই ২ হাত তুলে ওকে আর ওর দাদাকে হাসি মুখে আশীর্বাদ করছে। হঠাৎ কোথা থেকে একটা শোঁশো করায় বিভৎস হাওয়া যেন মাঠটাকে চারিদিক থেকে বেষ্টন করে ফেলল। এ যেন সাধারণ হাওয়া নয়, ক্রুদ্ধ ভঙ্গিতে যেন কেউ দাপিয়ে বেড়াচ্ছে। সবাই প্রাণ বাঁচাতে যে যার বাড়ি ছুটছে। ওরাও ক্লাব ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমাকে খেতে দে। চমকে উঠে সুহার্ত পিছন ফিরে তাকিয়ে দেখল একটা পাগল ক্লাব ঘরে ঢুকে আছে। এ কে? কোথা থেকে এলো? যাই হোক, ক্ষুধার্ত মানুষ, তাই ওরা ওকে খেতে দিল। খাওয়া হয়ে যাওয়ার পর সে ২ হাত তুলে ওদের আশীর্বাদ করে বলল, বেঁচে থাক, বেঁচে থাক। অমনি বাইরের ওই ঝড়টাও যেন থেমে গেল। আশীর্বাদের শক্তি অভিশাপের থেকে যে ১০০ গুণ বেশি, সেটা আজ প্রমাণ হলো। করাল বিনতির অভিশাপ থেকে চিরতরে মুক্ত হলো চৌধুরী পরিবার। জুডো কাগজে মোড়া মূর্তিটাকে বেশ শক্ত করে মুখে ধরে বাইরে নিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে ওর চোয়ালটা যেন নখের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু ও তাও থামেনি। পশু হয়েও সে বুঝতে পেরেছে এই জিনিসটা ওর মালিকের পরিবারের পক্ষে ক্ষতিকারক আর অশুভ। বড় রাস্তা পার হয়ে একটা ঝোপের ধারে সে ওটাকে নামিয়ে দিল। পরদিন সকালে রাস্তায় বেশ কিছুজন লোক জটলা করেছিল। ইস, কি ভয়ানক অ্যাক্সিডেন্ট মশাই, বুকটা পুরো থেতলে গিয়েছে। আচ্ছা, লোকটার পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, একজন বলছিল লোকটার নাম নাকি যুগলচরণ, ওই পাগল ভবঘুরে টাইপের। যুগলের বুকের থেকে গড়িয়ে যাওয়া রক্তের একটা ধারা তখনও পাশের ঝোপটার দিকে প্রবাহিত হচ্ছে। কাগজ ভেদ করে করাল বিনতির মূর্তিটাকে সেই ধারা প্রায় সিক্ত করে ফেলেছে। শেষ হলো আজকে আমাদের গল্প, দোলন মুখার্জির লেখা করাল বিনতি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।